আকাশবাণী কলকাতা সমীক্ষা। শিরোনাম জনসংখ্যা। লিখেছেন সঞ্জিত কুমার সাহা। হ্যাঁ, এখন আমরাই প্রথম। ভৌগোলিক আয়তনে বিশ্বের 7ম স্থানে থাকা দেশ ভারত জনসংখ্যার নিরিখে 2023 সালের 19 এপ্রিল চীনকেও ছাপিয়ে 1 নম্বরে উঠে এসেছে। বর্তমানে আমাদের দেশের লোক সংখ্যা 144 কোটি 20 লক্ষ, চীনে 142 কোটি 52 লক্ষ। বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশ চীনকে ছাপিয়ে এখন শীর্ষে ভারত। এটা ভালো না মন্দ তা নিয়ে আলোচনা হবে নিশ্চয়ই। তার আগে জেনে নেওয়া যাক চীন কিভাবে পয়লা স্থানটি হারালো। একটু পিছিয়ে যেতে হবে। দিনটা ছিল 1987 সালের 11 জুলাই। ওই দিনই ওয়ার্ল্ডোমিটারের তথ্য জানায় পৃথিবীর মোট জনসংখ্যা 500 কোটি অতিক্রম করেছে। আর তাতেই নড়েচড়ে বসে রাষ্ট্রসংঘের উন্নয়ন সংস্থা। বিশ্ববাসীর জন্য এই খবর ছিল বিপদ সংকেত, বিশেষ করে রাষ্ট্র পরিচালকদের কাছে। কারণ এত মানুষের মৌলিক চাহিদা মেটানোর জন্য দরকার পুষ্টিকর খাদ্য, পরিশ্রুত পানীয় জল, উপযুক্ত বাসস্থান, বয়স অনুযায়ী শিক্ষা, চিকিৎসা এবং যোগ্যতা ও ব্যক্তির পছন্দ অনুসারে সকলের জন্য কাজ। দরকার আরও হাটবাজার, কলকারখানা, স্কুল কলেজ, স্বাস্থ্যকেন্দ্র ও আবাসন। আর এত মানুষের চাহিদা মেটাতে স্বাভাবিকভাবেই ধ্বংস হবে প্রকৃতি পরিবেশ, বাড়বে নারী পুরুষে বৈষম্য, সম্পদের অধিকারে অসাম্য। বিপর্যয়ের সম্মুখীন হতে পারে মানব সভ্যতা। এই মুহূর্তে পৃথিবীর মোট জনসংখ্যা 812 কোটি 7 লক্ষের কিছু বেশি। বলা দরকার, সীমিত পরিকাঠামোর মধ্যে হু হু করে জনসংখ্যা বেড়ে গেলে স্বাস্থ্য, শিক্ষা, পরিবহন সবের ওপরেই চাপ বাড়ে। রাষ্ট্রসংঘের তখনকার হিসেব অনুযায়ী পৃথিবীর 100 কোটি মানুষ অর্থাহারে বা অনাহারে দিন কাটাত। 130 কোটি মানুষ পরিশ্রুত পানীয় জল পেত না। 100 কোটিরও বেশি মানুষের জন্য স্বাস্থ্য পরিষেবার কোনো সুযোগই ছিল না। সবচেয়ে খারাপ অবস্থায় ভারতের মতো জনবহুল দেশগুলি। এখন এই সংখ্যা আরও বেড়েছে। তার সঙ্গেই বেড়েছে অসাম্য, বৈষম্য, অশিক্ষা, বুভুক্ষা। যেদিকেই তাকাই চোখে পড়ে অপ্রতুলতা ও বিশৃঙ্খলা। এদিকে লক্ষ্য রেখেই 11 জুলাই দিনটিকে আন্তর্জাতিক জনসংখ্যা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাথমিক লক্ষ্য ছিল জন্মহার কমিয়ে জনসংখ্যা বৃদ্ধিতে লাগাম টানা। এজন্য প্রতিটি দেশই জন্ম নিয়ন্ত্রণে নানান কর্মসূচি গ্রহণ করে। জোর দেওয়া হয় মায়েদের স্বাস্থ্য সচেতনতায়, কিশোরীদের যৌন শিক্ষায় এবং প্রজননক্ষম দম্পতিদের জন্য পরিবার পরিকল্পনায়। চীন ঘোষণা করে 1 দম্পতি 1 সন্তান নীতি। ভারতে তখন হাম দো হামারা দো বিজ্ঞাপনের ছড়াছড়ি। দেখা গেল প্রায় সব দেশেই জন্মহার যথেষ্ট কমেছে। জনসংখ্যা বৃদ্ধির গতি কমাতে চীন যেরকম কঠোর নীতি গ্রহণ ও তার রূপায়ণ করে, গণতান্ত্রিক ভারতে তা সম্ভব ছিল না। তবে স্বাভাবিক নিয়মেই শিক্ষা আর সচেতনতার প্রসারে জন্মহার এখানেও কমেছে। বর্তমান ভারতে এই হার পরিবার পিছু 1.76। আগে তা ছিল 2.5। 2030 নাগাদ প্রজনন হার আরও কমে দাঁড়াবে 1.39। কিন্তু জন্মহার কমলেই তো শুধু হবে না, পাশাপাশি অন্য সমস্যাও যে হাজির হচ্ছে। বেড়ে যাচ্ছে গড় আয়ু। চীনে এখন গড় আয়ু 79 বছর, ভারতে 72। জাপানে শতায়ুর সংখ্যা ক্রমবর্ধমান। আমাদের দেশেও 85 ঊর্ধ্ব মানুষের সংখ্যা কম নয়। 65 ঊর্ধ্ব মানুষের সংখ্যা আমাদের দেশে 7%, চীনে 14। স্বভাবতই বয়স্ক মানুষের সংখ্যা উদ্বেগ বাড়াচ্ছে। কেননা বয়স্কদের শতকরা 95 জনই অসুস্থ। এর মধ্যে 5.7% মানুষ আবার একা থাকেন। উল্টে কর্মক্ষম মানুষের সংখ্যা কমছে। চীনে এই সংখ্যা দ্রুত নামছে, তাই তারা 1 সন্তান নীতি থেকে সরে এসেছে। বিপরীতে আমাদের দেশের মোট জনসংখ্যার 65% বয়স 35-এরও নিচে। শুধু চীন নয়, জাপান, গ্রিস, পর্তুগাল, হাঙ্গেরি, পোল্যান্ড, রোমানিয়া, ইতালিতেও কর্মক্ষম মানুষের সংখ্যা উল্লেখযোগ্য হারে নিম্নমুখী। এতে অচিরেই উৎপাদন ব্যবস্থায় ধাক্কা লাগার এবং অর্থনীতি প্রভাবিত হওয়ার আশঙ্কা থাকছে। জাপানে আবার মেয়েরা বিবাহ বন্ধনে আবদ্ধ হতেই চাইছে না। চীনের মতো জাপান সরকারও বিবাহ ও সন্তান উৎপাদনের জন্য আর্থিক সুবিধের কথা বলছে, কিন্তু তাতেও বিশেষ সাড়া মিলছে না। অদূর ভবিষ্যতের জন্য যা অশনি সংকেত। পাশাপাশি বিপুল সংখ্যক বয়স্ক মানুষের বোঝা বইতে হবে দেশকে। জনসংখ্যায় প্রথম ভারতে দারিদ্র্য, অস্বাস্থ্য ও অপুষ্টির হার এক বড় চ্যালেঞ্জ। 2047-এর মধ্যে বিশ্বের 3য় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠতে গেলে ভারতকে কার্যকরভাবে এই চ্যালেঞ্জের মোকাবিলা করতেই হবে। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন সঞ্জিত কুমার সাহা।